আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা সাহিত্য গণিকা বইয়ের বাংলা নববর্ষ এই গল্পটা পড়বো। শামসুজ্জামান খানের লেখা এটা। এটা তোমাদের 61 পৃষ্ঠা। দেখো এখানে বাংলা নববর্ষের বিভিন্ন বিষয় নিয়ে লেখা আছে। তো বাংলা সনের প্রথম মাসের নাম হলো বৈশাখ। বাংলা সনের প্রথম মাসের নাম কি বলতো? বৈশাখ। পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব। এই পয়লা বৈশাখে, বৈশাখ মাসের 1 তারিখে বাঙালিরা নববর্ষ উৎসব পালন করে। তো নববর্ষে সকল দেশের সকল জাতিরই আনন্দ উৎসবের দিন। আসলে এই নববর্ষ কিন্তু পৃথিবীর সকল দেশের সকল জাতির কিন্তু আনন্দ উৎসবের দিন। শুধু আনন্দ উচ্ছ্বাসী না, সকল মানুষের জন্য এটা আবার কল্যাণ কামনারও দিন। আমরা সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়ে, কি বলতো, সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়ে মহা ধুমধামের সঙ্গে আমাদের এই নববর্ষ উৎসবটা উদযাপন করি। একে অন্যকে বলি আমরা শুভ নববর্ষ। কিসের প্রত্যাশা নিয়ে? সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা। তো বাংলা নববর্ষ আমাদের অন্যতম প্রধান জাতীয় উৎসব। এটা কিন্তু আমাদের ধর্মীয় উৎসব না, ওকে? এটা আমাদের অন্যতম প্রধান জাতীয় উৎসব। প্রতি বছর এই উৎসবে বিপুল মানুষের অংশগ্রহণে এবং বিশাল থেকে এটা বিশালতর হচ্ছে। তার মানে মানুষের অংশগ্রহণের কারণে এটা বিশাল থেকে বিশালতর হচ্ছে। মানে অনেক মানুষ এখানে অংশগ্রহণ করে। বাংলাদেশের যে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসা, এখানে যে প্রাণের আবেগ এবং গভীর ভালোবাসায় এই উৎসব পালন করা হয়, তার কারণ হলো কি জানো? তার কারণ পাকিস্তান আমলে এই পূর্ব বাংলার বাঙালিকে এই উৎসব পালন করতে দেওয়া হয়নি। পাকিস্তান আমলে কি করতে পারেনি? পূর্ব বাংলার মানুষ এই উৎসব পালন করতে পারেনি। বলা হতো তখন নাকি এটা নাকি পাকিস্তানি আদর্শের পরিপন্থী। এই জন্য বাঙালিরা এখন অনেক আবেগ এবং গভীর ভালোবাসা দিয়ে এই উৎসব পালন করে। বাঙালি আর তার সংস্কৃতির ওপরে আঘাত সহ্য করেনি। বাঙালি কিসের ওপর আঘাত সহ্য করে না? তার সংস্কৃতির ওপর। তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই উৎসবকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। এটা এখন আমাদের জাতীয় ছুটির দিন। কিন্তু সে দাবি সে সময় অগ্রাহ্য হয়েছে। ফলে পূর্ব বাংলার বাঙালিরা ফুঁসে উঠেছিল, সোচ্চার হয়ে উঠেছিল প্রতিবাদে। ১৯৫৪ সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচন, যখন ১৯৫৪ সালে একটা পূর্ব বাংলার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা কিন্তু ১৯৭০ সালে একটা নির্বাচন হয়েছে সেটা না, ১৯৫৪ সালে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুলভাবে পরাজিত করে যুক্তফ্রন্টের সরকার গঠিত হয়। তখন যুক্তফ্রন্ট গঠন করেছিল এবং তার মুখ্যমন্ত্রী জনপ্রিয় নেতা ছিল শেরে বাংলা একে ফজলুল হক। তিনি এবং তার সরকার বাংলা নববর্ষে ছুটির দিন ঘোষণা করে সেই পাকিস্তান আমলে। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এটা ছিল বাঙালির একটা তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন। এটা আমাদের এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন। কিন্তু সেই বিজয় স্থায়ী হয়নি। কারণ ৫৬ দিনের মাথায় পাকিস্তান সরকার কি করেছিল? এই যুক্তফ্রন্টটা ভেঙে দিয়েছিল এবং সামরিক শাসন জারি করে সাময়িকভাবে রুখে দিয়েছিল স্বৈরাচারী পাকিস্তান সরকার। তবুও পূর্ব বাংলার বাঙালিরা পিছু হটেনি। সরকারিভাবে আর নববর্ষ উদযাপিত হয়নি পাকিস্তান আমলে। কিন্তু বেসরকারিভাবে কিন্তু উদযাপিত হয়েছে প্রবল আগ্রহ নিয়ে। বেসরকারিভাবে উদযাপিত হয়েছে প্রবল আগ্রহে। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ১৯৬১ সালে। ছায়ানট হলো একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তো ১৯৬৭ সালে রমনার পাকড়মূলে, রমনার যে বটমূলে ছায়ানট পাকড় মানে বটবৃক্ষ। ১৯৬৭ সালে থেকে রমনার পাকড়মূলে ছায়ানট কি করে নববর্ষের যে উৎসব শুরু হয় স্বাধীন বাংলাদেশে, তা আরো বিস্তৃতি লাভ করে। এখনো কিন্তু পয়লা বৈশাখে কি হয়? অনেকে রমনার বটমূলে যায়। সেখানে কি হয়? মেলা বসে, উৎসব হয়। এবার আমরা বাংলা সন ও নববর্ষ উদযাপনের কথা বলি। বাংলা সনের ইতিহাস এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে অধিকাংশ ঐতিহাসিক আর পণ্ডিতরা মনে করে যে মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের একটা সমন্বয় সাধন করে ১৫৫৬ সালে বা ৯৯২ হিজরিতে বাংলা সন চালু করছে। কত সালে? ১৫৫৬ সাল, বা আর আরবি হিজরি ছিল ৯৯২। ওই তখন এর সাথে একটা মিল রেখে ওই সময় বাংলা সন চালু করছে। আধুনিক গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করেন মোহাম্মদ আকবর সর্বভারতীয় যে ইলাহি সন প্রবর্তন করেছিল, তার ভিত্তিতেই নাকি এই যে বাংলার কোনো আকবরের কোনো এক প্রতিনিধি বা মুসলিম কোনো হয়তো সুলতান বা নবাব এই বাংলা সন চালু করছে। সেজন্য একে সন বা সাল বলা হয়। সন বা সাল বলা হয়। সন কথাটি আরবি আর সাল হলো ফার্সি। এখনো সন বা সালই ব্যাপকভাবে চালু। তবে বঙ্গাব্দও বলেন কেউ কেউ এখনো বঙ্গাব্দ বলেন। বাংলা সন চালু হবার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। আবার নবাব জমিদাররা চালু করেন পূর্ণাহ অনুষ্ঠান। তোমাদের এটা প্রশ্ন আসতে পারে, পূর্ণাহ অনুষ্ঠানের বর্ণনা দাও। এটা মনে রাখবা, গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হলো কি? পূর্ণাহ। পয়লা বৈশাখে প্রজারা নবাব বা জমিদার বাড়িতে নিমন্ত্রিত। পূর্ণাহ কি? দেখো, এই পয়লা বৈশাখের দিন প্রজারা নবাব বা জমিদার বাড়িতে দাওয়াত পাইতো, সেখানে যাইতো এবং এবং প্রজাদেরকে রাজারা তখন মিষ্টি মুখ করাইতো। পান সুপারির আয়োজন থাকতো সেখানে। তবে মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই খাজনা আদায় করা। তাহলে পূর্ণাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি ছিল?
খাজনা আদায় করা। মুর্শিদাবাদের নবাবেরা এই অনুষ্ঠান করত। এই যে সিরাজউদ্দৌলাও কিন্তু মুর্শিদাবাদের নবাব ছিল। তাহলে মুর্শিদাবাদের নবাবরা এই অনুষ্ঠান করত। বাংলার জমিদারদেরাও করতো এই অনুষ্ঠান। জমিদারি উঠে যাওয়া এই অনুষ্ঠান এখন লুপ্ত হয়েছে। এখন এটা দেখা যায় না। এই অনুষ্ঠান আর নাই। পূর্ণ অনুষ্ঠান নাই। মনে রাখবা। কোন অনুষ্ঠান চলে গেছে? পুন্নাহ। পয়লা বৈশাখে আরেকটা দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হলো হালখাতা। এই অনুষ্ঠানটি করতেন ব্যবসায়ীরা। বাংলাদেশ কৃষি প্রধান, তাই ফসলের মৌসুমে ফসল বিক্রির টাকা হাতে না এলে কৃষক সহ প্রায় কেউ কিন্তু নগদ টাকার মুখ একটা দেখতে পেত না। ফলে সারা বছর বাকিতে প্রয়োজনীয় জিনিস না কিনে তাদের উপায় ছিল না। বাকিতে জিনিস কিনতে হইতো, টাকা পরে দিবে এরকম। তো পয়লা বৈশাখের হালখাতা অনুষ্ঠান তারা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিত। আর একটা পয়লা বৈশাখের দিন দোকানদাররা হালখাতা করতো এবং সেখানে গিয়ে শহরের মানুষ অনেক ছেলেমেয়েরা দেখছে হালখাতা বুঝে না, কিন্তু গ্রামে গঞ্জে প্রচুর হালখাতা দেখা যায়। দোকানিদের বাকির টাকাগুলো দিয়ে আসতো, অন্তত আংশিক পরিশোধ করে নতুন খাতায় নাম উঠাইতো আর কি। হ্যাঁ, নতুন বছরে খাতা খুলতো ব্যবসায়ীরা। হালখাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাটা কি করতো, লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাইতো, ধূপ ধুনা জ্বালাইতো, হ্যাঁ, মিষ্টি মুখ করাইতো গ্রাহক খরিদ্দারদের। এখন বিরিয়ানিও খাওয়ায়। হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে বকেয়া আদায় হইতো। উৎসবের আনন্দ উপভোগ দুই সম্পন্ন হতো। হালখাতা এখন আর তেমন সাড়ম্বরে উদযাপিত হয় না। এখন মানুষের হাতে নগদ পয়সা আছে। বাকিতে এখন তেমন বেশি বিক্রি কিনি এখন আগের মতো ব্যাপক আকার ধারণ করে না। এই জন্য মানুষ কিন্তু এখন আর এত বেশি কি করে না, বাকিতে বেচা কেনা হয় না। এই জন্য হালখাতাও বেশি নাই। দোকানদারও এখন বাকি দিতে চায় না। বাংলা নববর্ষের একটা প্রধান উৎসব হলো কি অনুষ্ঠান হলো বৈশাখী মেলা। নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কি? বৈশাখী মেলা। বিদেশের বিভিন্ন স্থানে বৈশাখের প্রথম দিনে বার্ষিক মেলা বসে। এই মেলা অনেকগুলো বেশি পুরনো। এই মেলাগুলোর মধ্যে খুব প্রাচীন ঠাকুরগাঁ জেলার প্রাচীন একটা মেলা আছে। ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার নেকমরদের মেলা, এখানে একটা মেলা হয়। আবার চট্টগ্রামের মহামনির বৌদ্ধ মেলা, চট্টগ্রামে মহামনির বৌদ্ধ পূর্ণিমা মেলা। একসময় এইসব মেলা খুব ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হতো। সে মেলা এখনো বসে, তবে আগের সে জৌলস এখন আর নেই। আগে গ্রাম বাংলার এই বার্ষিক মেলাগুলোর গুরুত্ব ছিল অসাধারণ, কারণ তখন সারা দেশে বিস্তৃত যোগাযোগ যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে মানুষের জীবনযাত্রা ছিল কিন্তু স্থবির। কেন? ভালো যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা ছিল না। যেমন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একদিনের বেশি লাগে না। আগে তা সম্ভব ছিল না। নৌকা, ঘোড়ার গাড়ি, গরুর মোষের গাড়িতে মানুষ বা পণ্য পরিবহনে বহু সময় বা কয়েকদিন লেগে যেত। এখন নতুন নতুন পাকা রাস্তা, দ্রুতগতির যানবাহন চালু হওয়ায় সে সমস্যা আর নেই। আগে ওইসব আঞ্চলিক মেলা থেকেই মানুষ সারা বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখতো। তাছাড়া ওইসব মেলা অঞ্চল বিশেষে মানুষের মিলন মেলায় পরিণত হতো। নানা সংবাদ আদান প্রদান, নানা বিষয়ের মত বিনিময়েও আদর্শ স্থান ছিল এইসব মেলা। আবার বাৎসরিক বিনোদনের জায়গা ছিল মেলা। মেলায় থাকতো কবি গান, কীর্তন গান হইতো, যাত্রা গান হইতো, গম্ভীরা গান হইতো, পুতুল নাচ হইতো, নাগরদোলা থাকতো মেলাতে। নববর্ষের ওই তিনটি প্রধান সর্বজনীন উৎসব ছাড়াও বহু আঞ্চলিক উৎসব আছে। এদের মধ্যে দেখো চট্টগ্রামের, এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো আঞ্চলিক উৎসব। কি যে চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত বলি খেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯০৭ সালের থেকে কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামের নানা স্থানে এই খেলার প্রচলন আছে। এই বিখ্যাত কুস্তি খেলা, এটাকে বলা হয় বলি খেলা, কুস্তি লড়াই। আব্দুল জব্বার নামে এক ব্যক্তি এই খেলার প্রবর্তন করেন বলে একে জব্বারের বলি খেলা বলে। আমানিও মানে অনেক, আমি প্রথম বলি খেলার নাম শুনে বলছি এখানে কাউকে মানে বলি দেওয়া হয়, কিন্তু না, এখানে হলো কি কুস্তি খেলা হয়। আমানিও হলো নববর্ষের একটা প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান, মানে প্রাচীনকালে একটা মঙ্গল কামনার একটা অনুষ্ঠান ছিল আমানিও। এটি প্রধানত কি হলো যে কৃষকের পারিবারিক অনুষ্ঠান, বর্তমানে এটা দেখা যায় না। চৈত্র মাসের শেষ দিনের সন্ধ্যা রাতে, হিন্দুদের মধ্যে অনেক সময় দেখা যায় চৈত্র মাসের শেষ দিনের সন্ধ্যা রাতে গৃহকর্ত্রী সে কি করতো, এক হাঁড়ি পানিতে স্বল্প পরিমাণে কাঁচা চাল, অপক্ক চাল ছেড়ে দিয়ে সারা রাত ভিজতে দিত এবং তার মধ্যে একটা কচি আমের পাতাযুক্ত ডাল বসিয়ে রাখতো। পয়লা বৈশাখের সূর্য ওঠার আগেই তারা কি করতো, ঘর ঝাড়ু দিয়ে গৃহকর্ত্রী সেই হাঁড়ির পানি দিয়ে সারা ঘরে ছিটিয়ে দিত। পরে সেই ভেজা চাল সকলকে খেতে দিয়ে আমের ডালের কচি পাতা হাঁড়ির পানিতে ভিজিয়ে বাড়ির সকলের গায়ে ছিটিয়ে দেন। এটা একটা বিশ্বাস, এটা তাদের মনে করে তাদের সকল কল্যাণ হবে। এটা কুসংস্কার। নতুন বছর হবে সুখ শান্তি সমৃদ্ধির, এটা আশা করে। এই অনুষ্ঠান খুব একটা দেখা যায় না এখন। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাও নববর্ষের উৎসব হয়। নানা আনন্দময় ক্রীড়া কৌতুকের মধ্যে দিয়ে, খেলাধুলা ও কৌতুকের মধ্যে দিয়ে বৈশুপ, সাংরাই, বিজু তিনটাকে একত্রে বৈশাখী নামে উৎসব হয়। গ্রাম বাংলার নববর্ষে নানা খেলাধুলার আয়োজন করা হতো। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ হতে গরুর দৌড়, হাডুডু খেলা হতো। ব্রাহ্মণবাড়িয়া হয়তো মোরগের লড়াই, এগুলো এমসিকিউ। কিশোরগঞ্জ, নেত্রকোনা ও নড়াইলে হয়তো ষাঁড়ের লড়াই। আমাদের নববর্ষ উৎসব 52 সনের ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব এবং তাৎপর্য লাভ করে। আগে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনের কথা বলেছি। এছাড়া বাংলা একাডেমিতে বৈশাখী ও কারুপণ্য মেলা বসে। বাংলা একাডেমিতে
এবং গোটা বিশ্ববিদ্যালয় রমনা এলাকায় পয়লা বৈশাখের দিনে লক্ষ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। গোটা বিশ্ববিদ্যালয় বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন পাজামা পাঞ্জাবি পরে ছেলেরা, নানা রঙের শাড়ি পরে মেয়েরা এই অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে। যারা ঢাকায় আছে তারা জানো পয়লা বৈশাখের দিনে কি হয়। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গান, লোকসঙ্গীত, বাঁশির সুরে মাতোয়ারা হয়ে ওঠে আবাল বৃদ্ধ বনিতা, সকল বয়সী মানুষ আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আধুনিক বাঙালি জীবনের এটা একটা আনন্দদায়ক অভিজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো সাইনট কি? সাইনট হলো সংস্কৃতি চর্চার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আর পুণ্যাহ হলো পূজার কাছ থেকে খাজনা আদায়ের একটা প্রতীকী অনুষ্ঠান। আর আবহমান মানে কি? যা আগে ছিল এখনো আছে। আবহমান কাল থেকে অনেক অনুষ্ঠানে যে আছে, এখন পয়লা বৈশাখ উৎসব পালন করা হয়। আবহমান মানে আগে যা আগে ছিল এখনো আছে। হালকাতা মানে জানো পয়লা বৈশাখের আয়োজিত অনুষ্ঠান। কবি গান হলো দুইজন কবি গায়ক পালা করে গান গায়, যুক্তি খণ্ডন করে গানে গানে। কীর্তন মানে গুণ কীর্তন, ভক্তিমূলক গান। যাত্রা প্রাচীন বাংলা দৃশ্যকাব্য, মঞ্চে নাট্যাভিনয় করা। এটা পরে শিক্ষার্থীরা বাঙালিদের গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে জানতে পারে, পাহাড়িদের বর্ষবরণ উৎসবগুলো সম্পর্কে জানতে পারবে। এই জন্য এটা দেওয়া। তার মানে বাংলা নববর্ষ বাঙালির খুব একটা গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে, তার পিছনে কিন্তু নববর্ষের প্রেরণাও সক্রিয় জুগিয়েছে, এটা মনে রাখবা। নববর্ষের প্রেরণা ছিল। পাকিস্তানিরা নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল, কিন্তু বাঙালিরা প্রতিবাদ করেছিল। মানে বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে এই নববর্ষ উদযাপনের ইতিহাস কিন্তু ইতিকথা মিশে আছে। বাংলা সন কে কবে প্রচলন করেছিল তার নিয়ে মতান্তর থাকলেও বলা হয় যে সম্রাট আকবরের সময় থেকে আসলে গণনা শুরু হয়। এ সময় বিভিন্ন উৎসব হয়। তোমরা মূল ভাবটা ভালো করে পড়ে ফেলবা। আর শামসুজ্জামান খান দেখো 1940 খ্রিস্টাব্দে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার প্রবন্ধ গ্রন্থ হলো নানা প্রসঙ্গ, তারপর আধুনিক ফোকলোর চিন্তা, ফোকলোর চর্চা, এগুলো তার লেখা। রম্য রচনা লিখছেন ঢাকাই রঙ্গরসিকতা, গ্রাম বাংলা রঙ্গরসিকতা। শিশু সাহিত্য লিখছেন দুনিয়া মাতানো, বিশ্বকাপ, লোভী ব্রাহ্মণ ও তেনালিরাম। শামসুজ্জামান খান 2021 খ্রিস্টাব্দে 14 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।